শুরু করছি নবম শ্রেণীর অ্যাক্টিভিটিস কোশ্চেন্স। প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নতে বলা আছে, নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয়। প্রথম কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ। নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো একটি ন্যাপথলিন বলের ভর, একটি ন্যাপথলিন বলের ভরবেগ, একটি ন্যাপথলিন বলের গন্ধ, একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে? একটি ন্যাপথলিন বলের গন্ধ, এটাকে পরিমাপ করা যায় না, আর বাকি যতগুলো রয়েছে সেগুলো পরিমাপের যোগ্য। ন্যাপথলিন বল আশা করি সবাই দেখেছো, তার গন্ধ পরিমাপ করা যায় না, কিন্তু তার ভরবেগ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এগুলো পরিমাপযোগ্য। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমার ন্যাপথলিন বলের গন্ধ, এটা পরিমাপের যোগ্য নয়। তারপরের কোশ্চেনে চলে যাই। কি বলছে? আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো। আইসোবার মনে রাখতে হবে, এই যে বার শব্দটা দেখলেই মনে করে নিতে হবে যে ভরের কথা বলছে। ভর অর্থাৎ ভর সমান, যে সকল পরমাণুদের ভরগুলো পরস্পরের সঙ্গে সমান তাদেরকে আমরা বলবো আইসোবার। এক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন বলে রাখি। যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকবে তাদেরকে বলবো আইসোটোপ। আইসোটোপ মনে রাখবে, শেষে যে প আইসোটোপ অর্থাৎ প্রোটন সংখ্যা। এই পয়ের জায়গায় যদি আমার ন করে দেওয়া হয়, যদি এখানে আইসোটোন করে দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে নিউট্রন সংখ্যা। তাহলে আইসোটোপ প্রোটন সংখ্যা, আইসোটোন নিউট্রন সংখ্যা, আর আইসোবার ভর সংখ্যা। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভর সমান। তারপরের কোশ্চেনে চলে যাই। বলছে ভরবেগের মাত্রীয় সংকেত। ভরবেগের মাত্রীয় সংকেত, তাহলে ভরবেগের মাত্রীয় সংকেত কি? ভরবেগ মানে কি? ভরবেগ আমরা জানি, নর্মালি লিখব ভর গুণ বেগ, তাই না? তাহলে এবার ভরকে কি দিয়ে ডিনোট করা হয়? এম দিয়ে ডিনোট করা হয়। আর বেগ মানে কি? বেগ কাকে বলে? সরণ বাই সময়। সরণকে কি দিয়ে ডিনোট করা হয়? এল দিয়ে রৈখিক দূরত্ব। সরণ মানে তো রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, তাকেই আমরা সরণ বলি। তাহলে সেই সরল রৈখিক দূরত্বকে ডিনোট করা হচ্ছে এল দিয়ে, আর নিচে কি থাকছে? টি। তাহলে এটাকে তাহলে আমি উপরে লিখতে পারি কি, যে এম এল বাই টি। এবার যখন এই টি নিচে আসে, যখন এই টি ওপরে চলে যাবে, তখন কি হবে? এম এল টি এর মাথায় তখন -1। এটা আরেকবার বলে দিচ্ছি আমি। মাস MASS মাস ইন্টু এল বাই টি। দেখো এবার মাসকে মাস না লিখে আমরা ডিরেক্ট এমও লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি এম এল বাই টি। এবার এম এল বাই টি, এখানে প্রত্যেকের মাথায় সূচক অর্থাৎ ঘাতের অঙ্কতে বলা থাকে, যেখানে প্রত্যেকের মাথায় এক এক করে রয়েছে। টি এর মাথায়ও এক রয়েছে, এম এর মাথায়ও এক রয়েছে পাওয়ার ঘাত, এল এর মাথায়ও এক রয়েছে। কিন্তু যখন এই M1 L1 আর টি যখন নিচ থেকে ওপরে যাবে, তখন টি এর ঘাতটা কী হয়ে যাবে? -1। তাহলে আমরা এই M1 টি L1 T1 এগুলো না লিখে আমরা ডিরেক্ট কী লিখব? ML T -1, অর্থাৎ অপশন নাম্বার ডি, অর্থাৎ ঘ হয়ে যাবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার। 1-3 অ্যান্সার কী হয়ে গেল? ঘ। কীভাবে আসলো বোঝা গেল। তারপরের কোশ্চেনে যাচ্ছি। তারপরের কোশ্চেনে কি বলছে? আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি। আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে।
তাহলে আপেক্ষিক ঘনত্ব কি একটি এককবিহীন রাশি? হ্যাঁ, অবশ্যই আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি বা এককহীন রাশি। কেন একটি এককহীন রাশি? কারণ আপেক্ষিক ঘনত্ব, এই আপেক্ষিক ঘনত্ব যে কোনো জিনিসের, কথার কথা যে যদি আমি বলি যে লোহার আপেক্ষিক ঘনত্ব কত, লোহার আপেক্ষিক ঘনত্ব কত, তাহলে এই লোহার অরিজিনাল যে ঘনত্ব, নর্মাল যে ঘনত্ব, যে ঘনত্ব লোহার যে ঘনত্ব, সেই ঘনত্বকে ভাগ করব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যা ঘনত্ব থাকবে, লোহার ঘনত্বকে যদি তাই দিয়ে আমি ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি লোহার আপেক্ষিক ঘনত্ব পাবো। তাহলে লোহার আপেক্ষিক ঘনত্ব বার করার জন্য বা যে কারোর আপেক্ষিক ঘনত্ব বার করার জন্য, ধরো এক্স এর আপেক্ষিক ঘনত্ব বার করব, তাহলে এক্স এর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে কি দেখা যাচ্ছে যে আপেক্ষিক ঘনত্ব বার করার একটা রেশিও, তুলনা করছি, যেহেতু আমরা তুলনা করছি, তুলনার কোনোদিনও কোনো একক হতে পারে না, তাই আপেক্ষিক ঘনত্ব হলো একটি এককবিহীন রাশি। এটা তাহলে সঠিক। তারপরে যাই, একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের, 2 নম্বর কোশ্চেনটা দেখছি। একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার। এবার সবার আগে আমাদের জানতে হবে সরণ কি। সরণ হচ্ছে যে কোনো বস্তুর প্রথম অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব। এবার ন্যূনতম দূরত্ব যদি আমার বার করতে হয়, তাহলে সেটা আমার অবশ্যই সরল রৈখিক হতে হবে। তার মানে আমি এটাও বলতে পারি যে সরণ কি, যে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান, এদের মধ্যে ন্যূনতম সরল রৈখিক দূরত্বই হচ্ছে আমার সরণ। যদি আমি এই পয়েন্ট থেকে এরকম ঘুরে ফিরে নানানভাবে যদি এই পয়েন্টে গিয়ে পৌঁছাই, তাহলে আমার সরণ হবে কি, ন্যূনতম রৈখিক দূরত্ব যেটা হবে সেটাই হবে আমার সরণ। বোঝা গেল? তাহলে প্রশ্নে কি বলছে, একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তাহলে ধরে নিই অর্ধেক বৃত্তাকার পথ, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো। ধরে নাও তাহলে এই যে এটা বৃত্ত, যার ব্যাসার্ধ বলেছে আর, এটা বলে দিয়েছে আর। কালি চেঞ্জ করে নিই, কালিটা চেঞ্জ করে নিলাম। এবার ধরো যে বস্তু হচ্ছে এটা হচ্ছে একটা বস্তু, এ ঘুরে বৃত্তাকার পথে ঘুরতে অর্ধেক বৃত্ত কভার করলো। অর্ধেক বৃত্ত যখন কভার করলো, তাহলে তার ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ তার সরণ কত হবে, তার প্রাথমিক অবস্থান ছিল এই, আর অন্তিম অবস্থান তার হলো এই। কালার আবার চেঞ্জ করে নিচ্ছি। তাহলে তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব কি হবে? এটা হবে না, এটা। তাহলে এবার এইটুকু যদি, এটা অর্ধেক, এটা যদি আর হয়, তাহলে এটাও আর। তাহলে এই দূরত্বটা কত আসবে? আর আর প্লাস এই আর, তাহলে দূরত্ব আসলো, তাহলে কত হচ্ছে? 2r। কিন্তু এইখানে কি বলে দিয়েছে? এইখানে বলেছে 8 সেন্টিমিটার, তার মানে এটা ভুল। তার অরিজিনাল কত হবে? 2r হবে। তাহলে 2 এর 2, এটা ভুল। তারপরের কোশ্চেন কি বলছে, C12 স্কেলে 2-3 দাগের কথা বলছি। ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউনিট বা আংস্ট্রম যাই বল না কেন, অ্যাটমিক মাস ইউনিট বলা হয় এটাকে, যাই হোক এখানে ইউ লিখেছে ওরা। তা আমরা আগে আসি, পারমাণবিক গুরুত্ব কি আর ভর জিনিসটা কি, যে কোনো পরমাণুর ভর আর পারমাণবিক গুরুত্ব কি, সেই জিনিসটা যদি আমি জানি, তাহলে আমি এই কোশ্চেনের উত্তর বলে দিতে পারবো।
তাহলে আগে আমরা আসি পারমাণবিক গুরুত্ব কী। পারমাণবিক গুরুত্ব হচ্ছে এই যে C12 বলে দিয়েছে, মানে কার্বনের আইসোটোপ আছে। কার্বনের কতগুলো আইসোটোপ সাধারণত দেখা যায়? 3টে। কী কী? সেগুলো হচ্ছে C12, C13 আর C14। এর মধ্যে এই 3টে আইসোটোপ দেখা যায়। এর মধ্যে C12 যেটা, এটা দিয়ে অ্যাটমিক মানে পরমাণুদের যে ভর পরিমাপ করা হয়, সেই স্কেলটা বানানো হয়েছে এই C12 দিয়ে। অ্যাকচুয়ালি ভুল বললাম, ভর না, ওটা ওজন হবে, পারমাণবিক ওজন। ওজন যে পরিমাপ করা হয়, তা সেটা করা হয় এই C12 আইসোটোপের ওপরে বেস করে সেই স্কেলটা বানানো হয়েছে। কি করে বার করে সেটা? বার করা হয় এরকমভাবেই, যে কোনো পরমাণু, ধরে নিচ্ছি আমি এক্স, কোনো একটা পরমাণু আছে এক্স, এই এক্স পরমাণুর একক ভর নিলাম, এটাকে ভাগ করে দেব C12-এর ওই একক ভর নিয়ে তার 1/12 সঙ্গে যদি ভাগ করি, তাহলেই আমার বেরিয়ে যাবে কি? পারমাণবিক গুরুত্ব। এই পারমাণবিক গুরুত্ব সমান সমান তাহলে কি? যদি এক্সের পারমাণবিক গুরুত্ব বের করতে হয়, তাহলে এক্সের একক পরিমাণ ভর নেব, C12-এর একক পরিমাণ ভরের 1/12, অর্থাৎ বাই 12। কালার চেঞ্জ করে নিচ্ছি আমি। এই টোটালটার তুলনায় এই এক্সের একক ভর যতটা ভারী হবে বা যত গুণ কম হবে, সেটাই হচ্ছে এর পারমাণবিক গুরুত্ব। বোঝা গেল? তাহলে এর পারমাণবিক গুরুত্ব আমার ফ্র্যাকশানে আসতেই পারে, কিন্তু পরমাণুর ভর কি? পরমাণুর ভর হচ্ছে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আমরা জানি। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? যদি এই পুরোটাকে আমি নিউক্লিয়াস বলি, এটা ধরে নিলাম কোনো পরমাণুর নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকবে কি? নিউট্রন থাকবে, আর কি থাকবে? প্রোটন থাকবে। এই নিউট্রন আর প্রোটনের যতগুলো প্রোটন থাকবে আর যতগুলো নিউট্রন থাকবে, তাদের সংখ্যার যোগফলই হচ্ছে ওর ভর। এবার ক্লোরিনের ক্ষেত্রে কি দেখা যায়? ক্লোরিনের ক্ষেত্রে কালার চেঞ্জ করি। ক্লোরিনের ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা হচ্ছে 18 আর প্রোটনের সংখ্যা হচ্ছে 17। তাহলে ভর কত হবে? ভর কি হবে? ভর হবে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা 18, প্রোটন সংখ্যা 17, অর্থাৎ ভর কত হবে? শুধু 35 হবে। আর পারমাণবিক গুরুত্ব 35.453। তার মানে এটা কি বলছে? এটা তাহলে ভুল। তারপরের কোশ্চেনে যাই। 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। আচ্ছা, এসটিপি প্রথমেই দেখে নিতে হবে। এসটিপি, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা জানতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ এই ক্ষেত্রে। অর্থাৎ এসটিপি কথার অর্থটাই হচ্ছে আদর্শ উষ্ণতা ও চাপে, বা আদর্শ চাপে ও উষ্ণতায়। বোঝা গেল? সরি, আদর্শ উষ্ণতা ও চাপে। তাহলে আদর্শ উষ্ণতা আর চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব যদি এত গ্রাম পার লিটার হয়, তাহলে এসআইতে এই ঘনত্বের মান নির্ণয় করো। দেখো তাহলে এসআইতে কীভাবে ঘনত্বের মান নির্ণয় করব। এখানে বলে দিয়েছে যে এত যদি হয়, তাহলে এসআইতে এই ঘনত্বের মান কত হবে? ঘনত্ব এসআইতে কী হবে আমার? আমি তাহলে বলতেই পারি কেজি পার লিটার। কেজি পার লিটার। এবার কেজি পার লিটার কীভাবে বার করব? যদি এত গ্রাম পার লিটার হয়, কেজি পার লিটার কী করে করব? এই জাস্ট এই গ্রামটাকে আমি কেজিতে কনভার্ট করে নেব। কেজিতে কনভার্ট করার জন্য কী করতে হবে আমার? এই 0.0898 এই গ্রামটাকে আমি প্রথমে কনভার্ট করে নিচ্ছি। 1000 দিয়ে ভাগ করলে আমার কেজি বেরিয়ে যাবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম। কেজিতে নিতে গেলে গ্রাম থেকে যদি আমি কেজিতে কনভার্ট করি, তাহলে আমার 1000 থেকে ভাগ করতে হবে। এবার 1000 দিয়ে যদি আমি ভাগ করি, এটা পার লিটার। এবার যদি 1000 দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে কি হবে? 1 2 3, তার মানে আরও 3টে শূন্য আমার নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, একটা শূন্য মুছে করি।
মুছে বললে সুবিধা হবে। 0.089 এটা আমার ছিল, এটাকে ভাগ করে দিলাম 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ কর, 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার উপরে কি হবে, যে আরও 3টে শূন্য নিয়ে আসতে হবে, অর্থাৎ 1 2 3, 3টে নতুন শূন্য দিলাম। আর তারপরে এটা বসিয়ে দেবো 0.898, আর এই দশমিকটাকে একদম সবার সামনে। তাহলে এত কেজি পার লিটার হয়ে গেল। তাহলে এত কেজি পার লিটার মান, তাহলে মানটা তোমরা সবাই খাতায় টুকে নাও যে এত কেজি পার লিটার হবে। তারপরের কোশ্চেনে চলে যাই। তারপরের কোশ্চেনে কি বলছে, তারপরের কোশ্চেনে বলা হচ্ছে একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভর সংখ্যা যদি 235 হয় হলে এতে কটি নিউট্রন আছে? কতগুলো নিউট্রন আছে? তাহলে আমরা জানি কি, যে পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা মনে রাখতে হবে সাধারণত যে কোনো স্থিতিশীল, অর্থাৎ স্থিতি মানে যেটা সুস্থিত অবস্থায় রয়েছে, মানে অস্থিরভাবে নেই। এখানে অস্থির বলতে কি বোঝানো হচ্ছে, যেটা তেজস্ক্রিয় অবস্থায় নেই, সেই ধরনের যে কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সাধারণত সমান হয়। যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন মানে পজিটিভ আধান, ইলেকট্রন মানে নেগেটিভ আধান, অর্থাৎ যতটা প্লাস চার্জ থাকবে ততটাই নেগেটিভ চার্জ থাকবে। তাহলে যদি প্রোটন আর ইলেকট্রন মিলিয়ে 184 হয়, তাহলে আমি বলতে পারি যে শুধুমাত্র প্রোটন 184 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 92টা প্রোটন, আর ও 92টা কি, 92টা ইলেকট্রন। প্রোটনের সংখ্যা 92, ইলেকট্রনের সংখ্যাও 92। তাহলে আমার বেরিয়ে গেল যে প্রোটনের সংখ্যা আমি এখানে লিখে রাখছি, প্রোটনের সংখ্যা আমার 92। তারপরে পড়ি কি বলছে। তারপরে বলছে পরমাণুটির ভর সংখ্যা। একটু আগেই আমি আগের প্রশ্নে বললাম যে পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, যদি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 235 হয়, আর প্রোটন সংখ্যা কতগুলো আছে, 92টা, আলাদা কালি নিয়ে নিচ্ছি 92টা, তাহলে আমি লিখতে পারি যে নিউট্রন প্লাস 92 সমান সমান 235। এটা লিখতেই পারি নিউটন সংখ্যা বার করার জন্য। তাহলে 92 যদি ওপাশে যায় তাহলে কী হবে, 92কে যদি ওই পাশে নিই 235 বিয়োগ 92, 235 বিয়োগ 92 কত হবে, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, 9 আছে কত হলে 13 হবে, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে, হাতে আমার 143, অর্থাৎ 143টা নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কতগুলো আছে, নিউট্রন আছে 143টা। হয়ে গেল, খুবই সহজ। তারপরের কোশ্চেনে চলে যাই। তারপরের কোশ্চেনে কি বলছে, একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো। যদি এমনই হয় তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি, যে দেখো এখানে 1 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 60 কিলোমিটার 1 ঘন্টায়, আর এখানে বলছে 1 মিটার প্রতি সেকেন্ড। তাহলে আগে আমি এই 60 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। কীভাবে কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে, 60 গুণ 5/18, এটা দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে বেরিয়ে যায়। এই যে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে কেন বেরোয়, এটা জানতে হলে এখন আচ্ছা আমি বলে দিচ্ছি শেষে, দেখি চেষ্টা করছি বলে দেবার এখন, যদি ভিডিও বেশি বড় না হয় তো। তাহলে কি বলছে যে এত মিটার পার সেকেন্ড, এটা আমার হয়ে গেল।
এবার আমি এটাকে এরকমভাবেই রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমায় কি বলছে, এবার বলছে যে ট্রেনটি থামতে কত সময় লাগবে। এবার আমরা জানি কি, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এবার ভি কি, ভি হচ্ছে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর টি হচ্ছে সময়। তাহলে ভি আমরা জানি, অন্তিম গতিবেগ কি জানি, অন্তিম গতিবেগ বলছে কি ট্রেনের থামতে কত সময় লাগবে। যদি ট্রেন থেমেই যায় তাহলে তার গতিবেগ কি হবে, অন্য কালার নিয়ে নিচ্ছি আমি, যে শূন্য। ইউ মানে প্রাথমিক, প্রাথমিক মানে কি, প্রথম অবস্থায় তার গতিবেগ, প্রথম অবস্থায় তার গতিবেগ এখন কত, 60 কিলোমিটার/আওয়ার, কিন্তু এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি, তাই আমরা আর 60 কিলোমিটার/আওয়ার লিখব না, আমরা লিখব 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এটার এখানে আমি লিখলাম না, লেখা যায়ও না যদিও। প্লাস এ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত, 1, তার মানে 1 গুণ টি, টি এর ভ্যালু দেওয়া নেই, থামতে কত সময় লাগবে টি এর ভ্যালু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে, তাহলে টি। তাহলে এখান থেকে আমরা কত কি লিখতে পারি, এখান থেকে আমাদের টি এর ভ্যালু বেরিয়ে আসবে। এই জায়গা থেকে টি এর ভ্যালু কত বেরোবে, যদি একবারে কাটাকাটি করি, 5 দিয়ে কেটে দিই, সরি 6 দিয়ে কাটি, 3, 6 দিয়ে 10, মানে 50/3, 50/3 মানে করে দেখবে 16.2 সেকেন্ড, অর্থাৎ 16.2 সেকেন্ডে গাড়িটি থেমে যাবে। আশা করি সুবিধা হবে এতে।